এই ২৬-এর বিধানসভা নির্বাচনে আইএসএফ পাঁচটি আসন পাচ্ছে। কংগ্রেস কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কংগ্রেসের ঘরে ভাঙন আর বিজেপি সাম্রাজ্য বিস্তার করছে। এদিকে একের পর এক রাজনৈতিক দল তারা প্রার্থী ঘোষণা করে তাক লাগিয়ে দিয়েছে। এখন সিপিএমকেই বলছে এবার আমি যা বলবো সেটাই শেষ কথা। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। ১০০ বছরের দল তারা এখন গরমের পান্তা ভাত খেয়ে মাথায় বালিশ দিয়ে ঘুমোচ্ছে। কংগ্রেস কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে একের পর এক রাজনৈতিক দল তারা প্রার্থী ঘোষণা করে তাক লাগিয়ে দিয়েছে। কংগ্রেসের ঘরে ভাঙন আর বিজেপি সাম্রাজ্য বিস্তার করছে। কি হবে কংগ্রেসের ভবিষ্যৎ? এখন প্রতিটা প্রশ্নই এখন কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে। কবে প্রদেশ কংগ্রেস শীত ঘুম থেকে বেরিয়ে আসতে পারবে প্রশ্ন এখন সর্বত্র। কিন্তু এদিকে নওশাদ সিদ্দিকী ঘর গুছিয়ে ভোট ময়দানে নেমে পড়েছেন এবং তুরুপের তাস ভাঙর শুধু নয়, তুরুপের তাস এখন আরাবুল ইসলাম। যে আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস পাত্তাই দিল না, সেই আরাবুল ইসলামকে এই ভোটের বাজারে একেবারে প্লেয়ারের মতো ছিনিয়ে তুলে নিল। এই ২৬-এর বিধানসভা নির্বাচনে আইএসএফ পাঁচটি আসন পাচ্ছে। অস্বীকার করার কোনো জায়গা নেই। শাসক দল তৃণমূল কংগ্রেস যখন ৭৪ জন বিধায়কের নাম বাদ দিয়েছে, সেই ৭৪-এর নামের মধ্যে থেকে বেশ কয়েকটা পরিচিত মুখ এবার অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর এখানেই কেল্লা পথে করছে নওশাদ সিদ্দিকী। ২০২১-এ প্রথম তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং ২০২১-এর বিধানসভায় প্রথম পা রাখল আইএসএফ অর্থাৎ নওশাদ সিদ্দিকী। ৫ বছরের মধ্যে ঘর গুছিয়ে ফেলেছে আইএসএফ। ৫টি আসন একেবারে নিশ্চিত। ৫টি আসন নিয়েই এবারে রাজ্য বিধানসভায় প্রবেশ করবে নওশাদ সিদ্দিকী, যারা সেদিন বলেছিল একেবারে তরুণ, রাজনীতিতে নবিশ, তারা আজকে গালে হাত দিয়ে চিন্তা করছে যে নওশাদ সিদ্দিকী এত বিপুল পরিমাণের সমর্থক নিয়ে কিভাবে এগিয়ে চলেছে। তাকে বারবার খাটো করার চেষ্টা করেছে রাজ্যের পুলিশ প্রশাসন। তাকে নোংরা কেস দেওয়া হয়েছে, তাকে জেলবন্দি করে রাখা হয়েছিল। তিনি এ রাজ্যের একজন বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি জেল খেটেছেন। তিনি কোনো দুর্নীতিতে জেল খাটেননি। তিনি জেল খেটেছিলেন সংগ্রাম আন্দোলন করতে গিয়ে। এবং সেই জেল থেকে বেরোনোর পর নওশাদ সিদ্দিকী যেন পরিণত হয়ে গেছে। যারা কালিয়া সিনেমা দেখেছিলেন তাদের অবশ্যই সেই কাল্লুর কথা মনে আছে, অর্থাৎ অমিতাভ বচ্চনের কথা। যখন সে জেলে গেছিল সে একেবারে বাচ্চা শিশুর, কিন্তু যখন জেল থেকে বেরোলো সে পরিণত হয়ে গেল। ঠিক নওশাদ সিদ্দিকীর জীবনে এমনটাই ঘটেছিল এবং যার মূল কারিগর অবশ্যই এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যেভাবে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, সেখান থেকে নওশাদ সিদ্দিকী নিজেকে বারবার একেবারে ড্যাশিং পুশিং দিয়ে বেরিয়ে চলে এসছে। এবার সেই নওশাদ সিদ্দিকী শাসক এবং বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। নন্দীগ্রামে প্রার্থী দিয়েছে নওশাদ সিদ্দিকী, আর সিপিএমের অপেক্ষা করেনি। এখন সিপিএমকেই বলছে এবার আমি যা বলবো সেটাই শেষ কথা। বামেরা জোট করতে গিয়ে হিমশিম খেয়েছে। নওশাদ সিদ্দিকী ৫০টা আসন চেয়েছিল, কিন্তু সেই ৫০টা আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা সত্ত্বেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিটা জেলায় নওশাদ সিদ্দিকী প্রার্থী দিয়েছে এবং সেইখান থেকেই 5টি গুরুত্বপূর্ণ আসন এবারে ছিনিয়ে নিতে চলেছে নওশাদ সিদ্দিকী, যার মধ্যে 2টো তো নিশ্চিত, বাকি 3টো 99% নিশ্চিত রয়েছে, শুধু সময়ের অপেক্ষা। ক্যানিং পূর্ব শওকত মোল্লার গড়, সেই ক্যানিং পূর্বে কাঁটা দিয়ে কাঁটা তুলবে নওশাদ সিদ্দিকী, এবং যে কারণে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব আরাবুল ইসলামকে এবার ক্যানিং পূর্বের প্রার্থী করেছে নওশাদ। ক্যানিং পূর্ব নিশ্চিত। শওকত মোল্লা কেন, শওকত মোল্লার মতো হাজার শওকত মোল্লা এলো, আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব থেকে পরাজিত করতে পারবে না। ভাঙড় ওটা আইএসএফ এর গড়, নওশাদ সিদ্দিকীর গড়, 2টো আসন এখানে নিশ্চিত। এবার চলে যাই মুর্শিদাবাদে নওশাদ সিদ্দিকীর বেলডাঙ্গা নিশ্চিত, কেউ তাকে পরাজিত করতে পারবে না, কারণ প্রতিটা আন্দোলনে নওশাদ সিদ্দিকী ছিল, সেটা ওবিসি সার্টিফিকেট হোক, সেটা ওয়াকফ সম্পত্তির মামলা হোক, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গিয়েছিল ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে। মুর্শিদাবাদে দিনরাত পড়েছিল নওশাদ সিদ্দিকী। দক্ষিণ চব্বিশ পরগনা হারোয়া, এবং মনে রাখবেন যে কটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে প্রতিটা কেন্দ্রই কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, ভুলে গেলে চলবে না। এখন আবার শেখ শাহজাহান নেই দক্ষিণ 24 পরগনায়, না উত্তর 24 পরগনায় শেখ শাহজাহান আছে, 20 দাঁত ভেঙে দিয়েছে, জেলে পড়ছে শেখ শাহজাহান। একটা সময় শাসক দলের মেশিনারি কাজ করত উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, সেই শেখ শাহজাহান এখন গারদে বন্দী। তাই নওশাদ সিদ্দিকীকে 5টি আসন উপহার স্বরূপ দিতে হলো শাসক দল তৃণমূল কংগ্রেসকে, তাদের কিছু করার নেই। নন্দীগ্রামে শুভেন্দুবাবু, আপনিও চাপে আছেন, যতই মুচকি হাসেন, পবিত্র সরকারের মিছিল মিটিংগুলো তো দেখছেন, হাজার হাজার মানুষ দলে দলে তারা তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, বিজেপি থেকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাচ্ছে, কোনোদিন 200, কোনোদিন 400, কোনোদিন 500। তাহলে কি অধিকার পরিবারটাই থাকবে, বাকি বিজেপি কর্মী সমর্থক কি সব তৃণমূলে চলে যাবে? সেই নন্দীগ্রাম গড়ে এবার নওশাদ সিদ্দিকী থাবা বসাচ্ছে। কোথায় যাবে? ভবানীপুরে তো শুভেন্দুবাবুর হার নিশ্চিত, কিন্তু নন্দীগ্রামের পাড় ভাঙছে, রক্ষা করতে পারবে সন্দেহ রয়েছে। কিন্তু যে প্রসঙ্গে আসছিলাম, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, গত 5 বছর ধরে যেভাবে আন্দোলনে শান দিয়েছে, আজকে তার ফসল তুলে নেওয়ার সময় এসে গিয়েছে নওশাদ সিদ্দিকীদের। একদিকে আব্বাস সিদ্দিকী, এদিকে নওশাদ সিদ্দিকী, তাদের যুগলবন্দি, কুপকাত হয়ে যাবে এ রাজ্যের শাসক এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টি। প্রতিবার বিধানসভায় যখনই অধিবেশন হয়েছে তখনই নওশাদ সিদ্দিকীকে একটা হালকা চিমটি কেটে দিয়ে গেছে, ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে চিমটি কেটে দিয়ে গেছে। তার জবাব বারবার নওশাদ সিদ্দিকী দিয়েছে। সে 26,000-এর চাকরি বাতিল হোক, প্রাথমিকে 32,000 হোক, এ রাজ্যের নারী নির্যাতন হোক, এ রাজ্যের পুলিশ প্রশাসনের ব্যর্থতা হোক, বারবার সরব হয়েছে নওশাদ সিদ্দিকী। মুখোমুখি হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, একটা মাত্র বিধায়ক, তাই রাজ্য বিধানসভায় বারবার সরগরম করে দিয়েছে, বিভিন্ন ইস্যুতে বারবার প্রশ্ন তুলেছে। কিন্তু বিজেপির এতগুলো বিধায়কে কটা প্রশ্ন কদিন তুলেছিল? বিজেপি 77টা বিধায়ক নিয়ে কটা দিন কটা প্রশ্ন তুলেছিল? কিন্তু একটা বিধায়ক নিয়মিত প্রশ্ন তুলেছেন, সরকারের ব্যর্থতাকে বারবার
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নওশাদ সিদ্দিকী। এবার সেই নওশাদ সিদ্দিকী একা নয়, সঙ্গে ডান দিকে দুজন, বাঁ দিকে দুজন, 5 জন মিলে রাজ্য বিধানসভায় ঢুকছে। কেউ তাদেরকে আটকাতে পারবে না। গতকালের মিছিল নিশ্চয়ই অনেকে দেখেছেন, হাজার হাজার মানুষ নওশাদ সিদ্দিকীর মিছিলে হাঁটছে এবং যুগল ভাঙড়ে এখন যুগল, একদিকে আরাবুল ইসলাম আর একদিকে নওশাদ সিদ্দিকী। দক্ষিণ 24 পরগনায় গালে হাত দিয়ে এবার তৃণমূলকে চিন্তা করতে হচ্ছে যে আরাবুল ইসলামকে বহিষ্কার করে মূলত তাদের ক্ষতি হয়েছে, লাভ কিছু হয়নি, লাভ হয়নি। আর সেই লাভ না হওয়ায় ফসলটা তুলে নিল নওশাদ সিদ্দিকী। কি বলছে এই আরাবুল ইসলাম প্রসঙ্গে? আজকে আর জেল নেই, আজকে সব সংশোধনাগার হয়ে গিয়েছে। ঠিকই বলেছে, এখন আর জেল হয় না, এখন যাবজ্জীবন জেল, 5 বছরের 10 বছরের আমৃত্যু জেল। ওটা এখন জেল নেই, ওটা এখন শুদ্ধ বাংলা ভাষায় বলা হয় সংশোধনাগার। তৃণমূল কংগ্রেসে আরাবুল ইসলাম জেলে ছিল, আর নওশাদ সিদ্দিকীর আইএসএফের দল সংশোধনাগার, যেখানে মানুষকে সংশোধন করা হয়। অর্থাৎ তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধটাকে কাটিয়ে যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটার জন্যই সংশোধনাগার। আর সেখানেই নওশাদ সিদ্দিকী ঘা মেরেছে। এক ঘায়ে কুপকাত এ রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। অনেকেই বলবে নওশাদ সিদ্দিকীর আইএসএফের হয়ে এত দরদ উতলে পড়ছে কেন? এটা রাজনৈতিক বিশ্লেষণের প্ল্যাটফর্ম, যেটা সত্যি সেটা তুলে ধরতেই হবে। দর্শক বন্ধু, আপনারাই বলুন, এই আরাবুল ইসলাম যে বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়ালো, অর্থাৎ ক্যানিং পূর্ব, তৃণমূল কংগ্রেস সেটা ওয়াক ওভার দিল না, তৃণমূল কংগ্রেস ওই আসনটাকে ছেড়ে দিল না। অস্বীকার করার কোনো জায়গা নেই। বিজেপিকে রুখতে তৃণমূল এরকম অনেক গেম খেলছে। সিপিএম না বলাই ভালো, 2-1টা আসন ছাড়া সিপিএমের মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা দমদম উত্তর, একটা যাদবপুর, একটা উত্তরপাড়া, পানিহাটি, এই তো কামারহাটি, এই কয়েকটা বিধানসভা ছাড়া সিপিএমকে খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু নওশাদ সিদ্দিকী সিপিএমকে বুঝিয়ে দিয়েছে যে ভাই অনেক হয়েছে, আর নয়, এবার ভাই তুমি এসো, আমি আর তোমার কাছে যাচ্ছি না। বারবার আলিমুদ্দিনে ছুটেছে, বারবার জোটের পক্ষে সওয়াল করেছে। আলটিমেট কি হলো? সিপিএম সেই পুরনো সেই দাঁত আবার দেখিয়ে দিয়েছে। তারা মনে করছে আজকেও তারা সবথেকে বড় দল, কাঁচকলা। আজকে জোট ছাড়া শূন্য। আজকে ফরওয়ার্ড ব্লক প্রশ্ন তুলেছে, সিপিআই প্রশ্ন তুলেছে, নওশাদ সিদ্দিকী প্রশ্ন তুলেছে, কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেছে। আর সিপিএম এখনো সেই বলছে পুরনো চালে ভাতে বাড়ে। সব জায়গায় এক ফর্মুলা চলে না। তো নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, আরাবুল ইসলাম, 3টে আসন তো বরং আরো বাড়লো। নওশাদ সিদ্দিকীর আইএসএফের দল এবার বিধানসভায় কংগ্রেস সিপিএমকে ছাপিয়ে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। 4 মে নজর রাখবেন, আমরা যা বিশ্লেষণ করলাম তাতে কোথায় ভুল ছিল। আপনাদের মনে যা ইচ্ছা তাই লিখবেন, কিন্তু 4 তারিখের পরে লিখবেন যে বিশ্লেষণ আপনি দেখলেন সেই বিশ্লেষণে কোথাও গলদ রয়েছে কিনা। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দাদা দিদির রাজনীতিতে।